হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের হিস্ট্রি অনার্সের 4th সেমিস্টারে ডিএসসি সিসি 6 যে পেপারটি আছে, তো সেই পেপারে একটি অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি পরীক্ষায় এই বছর সব থেকে প্রবল ইম্পর্টেন্ট। তো সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো। 20 মার্কসের ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ফার্স্ট প্রশ্ন আমরা বলবো পরীক্ষায় বিশাল চান্স। ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি কিভাবে ইউরোপে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম দিয়েছিল, তো এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো। আর এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্যারা 1618 থেকে 1648 খ্রিস্টাব্দের পর্বে জার্মানিতে প্রধান ইউরোপীয় শক্তিগুলি যথা ফ্রান্স, স্পেন, অস্ট্রিয়া, ডেনমার্ক ও সুইডেন একটি বিধ্বংসী রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়েছিল। ইউরোপের ইতিহাসে এই যুদ্ধ 30 বছর ব্যাপী যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধ চলার পর ওসানা ব্রাকে অস্ট্রিয়া ও সুইডেনের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল। অন্যদিকে ফ্রান্সের প্রতিনিধিরা হ্যাসবার্গ সম্রাটের প্রতিনিধিদের সাথে মুনস্টারে শান্তি চুক্তি স্বাক্ষর করে। 1648 খ্রিস্টাব্দে সম্পাদিত এই দুটি যুদ্ধবিরতি সন্ধি একত্রে ওয়েস্টফেলিয়ার চুক্তি নামে পরিচিত। বলা বাহুল্য, এই চুক্তি ছিল ইউরোপের ইতিহাসে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এই সন্ধি একাধারে জার্মানি ও ইউরোপকে গভীরভাবে প্রভাবিত করেছিল। শুধু সমকালীন নয়, আগামী 150 বছরের ইউরোপীয় আন্তর্জাতিক সম্পর্কের উপর এই সন্ধি প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল। আধুনিক ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব এই সন্ধির অন্যতম ফল। আসবো পরের পাড়া, যে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ওয়েস্টফেলিয়া চুক্তিতে রাজা এবং প্রজা উভয় ধর্মীয় স্বাধীনতার স্বীকৃতি হয়েছিল। শুধু তাই নয়, এই সন্ধিতে আরো বলা হয়েছিল যে লুথারপন্থী রাজ্যগুলিতে ক্যাথলিক মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা আর করা হবে না। চার্চের সম্পত্তি বাজেয়াপ্তও করা হবে না। বলা বাহুল্য, এর ফলে ইউরোপে একটি অভিনব ধর্মীয় সহনশীলতার বাতাবরণ সৃষ্টি হয়েছিল। এর আগে স্বাক্ষরিত অগাস্টবার্গের চুক্তিতে শুধু রাজন্যবর্গের ধর্মীয় স্বাধীনতায় স্বীকৃতি হয়েছিল, প্রজারা অনুরূপ অধিকারের কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। জার্মান রাজন্যবর্গ ইচ্ছা করলেই ভিন্ন ধর্মাবলম্বী বিদ্রোহীদের তাদের রাজ্য থেকে বিতাড়িত করতে পারত। আসবো পরের প্যারা। ইতিপূর্বে সম্পাদিত অগাস্টবার্গের সন্ধি ধর্মীয় শর্তাদিতে আরও একটি ত্রুটি ছিল যা ওয়েস্টফেলিয়ার সন্ধি দূর করতে সক্ষম হয়েছিল। অগাস্টবার্গের চুক্তি শুধুমাত্র ক্যাথলিকবাদ এবং লুথারবাদকেই স্বীকৃতি দেওয়া হয়েছিল, কিন্তু লুথারবাদের চেয়েও বিপ্লবী ক্যালভিন পন্থা অস্বীকৃত হয়েছিল। প্রসঙ্গত বলা যায়, ক্যালভিন পন্থাই প্রতিধর্ম সংস্কার আন্দোলনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিল। যাই হোক, ওয়েস্টফেলিয়া চুক্তিতে ক্যালভিন ও তার মতাদর্শকে মেনে নেওয়া হয়। কেমন? আসবো আমরা পরের প্যারা। ওয়েস্টফেলিয়ার চুক্তির ধর্মীয় মতবাদ শর্তাদি বাস্তবায়িত হওয়ার ফলে একমাত্র অস্ট্রিয়া ছাড়া পশ্চিম ও মধ্য ইউরোপের প্রায় সর্বত্র ধর্মীয় উৎপীড়ন বন্ধ হয়েছিল। শুধু তাই নয়, পররাষ্ট্রনীতির অন্যতম স্তম্ভরূপে ধর্মের গুরুত্ব অনেকটাই কমে এসেছিল। পরবর্তীকালে ফরাসি সম্রাট চতুর্দশ লুইয়ের আগ্রাসনের বিরুদ্ধে যে অগাস্টবার্গের লীগ বা জোট গঠিত হয়েছিল, তাতে প্রোটেস্ট্যান্ট ক্যাথলিক নির্বিশেষে স্পেন, সুইডেন, নেদারল্যান্ড ও ইংল্যান্ড যোগদান করেছিল। এক্ষেত্রে তাদের জাতীয় স্বার্থই প্রাধান্য পেয়েছিল। ধর্মের স্থান ছিল গৌণ। ওয়েস্টফেলিয়ার চুক্তি অবশ্য সব ইউরোপীয় ধর্মীয় বিভেদ ও দ্বন্দ্বের অবসান ঘটাতে পারেনি, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে এই সন্ধি একটি স্থিতিশীলতার পরিবেশ সৃষ্টি করেছিল। আসবো পরের পাড়া। যদি কেউ হিস্ট্রি অনার্স পড়তে চাও, তো ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে করতে পারো। আর এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। নেক্সট প্যারা দেখো, ইউরোপের আন্তর্জাতিক সম্পর্ককে এই সন্ধি যথেষ্ট প্রভাবিত করেছিল। ওয়েস্টফেলিয়ার চুক্তির পরবর্তীকালে স্পেনের ক্রম অবনতির যুগ শুরু হয়। ইতিপূর্বে পঞ্চম চার্লস ও দ্বিতীয় ফিলিপ ইউরোপের প্রভাব বিস্তারের উদ্দেশ্যে যে উচ্চাকাঙ্ক্ষী পররাষ্ট্রনীতি অনুসরণ করেছিলেন, স্পেনও 30 বছর যুদ্ধে ওই একই নীতি অনুসরণ করতে গিয়ে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিল। যদিও ওয়েস্টফেলিয়ার চুক্তি স্পেনের ক্ষেত্রে প্রযোজ্য হয়নি, কারণ ইতিপূর্বে নেদারল্যান্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করায়
ফ্রান্স ক্ষুব্ধ হয়েছিল এবং 1659 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সের সাথে তার যুদ্ধ চলেছিল। অন্যদিকে এই চুক্তিতে ফ্রান্স যথেষ্ট লাভবান হয়েছিল এবং আগামী দিনে একটি বৃহৎ ইউরোপীয় শক্তিরূপে তার আবির্ভাবের পথ প্রশস্ত হয়েছিল। এই চুক্তিতে ফ্রান্স লাভ করেছিল রাইন নদীর পশ্চিম তীরের গুরুত্বপূর্ণ স্থানগুলি। আসবো পরের প্যারা। সুইডেন এই চুক্তির ফলে যথেষ্ট লাভবান হয়েছিল। ফ্রান্সের সমকক্ষ রাষ্ট্রের মর্যাদা দাবি করেছিল। তার প্রাপ্তি নেহাত কম ছিল না, যথা স্টেটিন, পশ্চিম পমেরেনিয়া, ওয়েইসমার, উলেন, রোজেন প্রভৃতি। শুধু তাই নয়, জার্মানির ইম্পেরিয়াল ডায়েট এসে আলোচনা ও ভোটাধিকার অর্জন করে, অর্থাৎ অস্ট্রিয়ার মতো সে একটি জার্মান শক্তিতে পরিণত হয়, কিন্তু পরবর্তীকালে সে তার পতনের কিন্তু পথে অগ্রসর হয়েছিল। আসবো নেক্সট প্যারা। 30 বছরব্যাপী যুদ্ধে অস্ট্রিয়ার সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফ্রান্স ও সুইডেনের যৌথ আক্রমণে মোকাবিলা সে করতে পারেনি। ওয়েস্টফ্যালিয়ার সন্ধির দ্বারা অস্ট্রিয়া বিশেষ লাভবান হয়নি। সে শুধু তার সাম্রাজ্যের ধর্মীয় সহনশীলতা প্রত্যাহারের অধিকার অর্জন করেছিল। এছাড়াও বাল্টিক অঞ্চলে প্রভাব বিস্তারে ব্যর্থ হয়ে অস্ট্রিয়া পূর্ব দিকে অগ্রসর হয়েছিল। মনে রাখতে হবে, বাল্টিক অঞ্চলে কিন্তু রাশিয়ার প্রাধান্য বিস্তার হয়েছিল। 1683 খ্রিস্টাব্দে পরবর্তীকালে তুরস্ক সাম্রাজ্য দুর্বল সুযোগে সে হাঙ্গেরির বেশিরভাগ অঞ্চলে সে কিন্তু দখল করতে সক্ষম হয়েছিল। নেক্সট প্যারা। জার্মানির উপর ওয়েস্টফ্যালিয়ার চুক্তির ভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। এখানে বৃহৎ জার্মান রাজ্যগুলি অপেক্ষাকৃত ক্ষুদ্র ও দুর্বল রাজ্যগুলির অধিকার অর্জন করে আঞ্চলিক দিক থেকে এবং রাজনৈতিকভাবে লাভবান হয়েছিল। প্রসঙ্গত স্যাক্সনি, ব্যাভারিয়া, ব্র্যান্ডেনবার্গের কথা বলা যায়। ব্র্যান্ডেনবার্গ এদের মধ্যে সর্বাধিক লাভবান হয়েছিল। এই চুক্তিতে বেশ কিছু অঞ্চল লাভ করেছিল। তার এই প্রাপ্তি তাকে তার সামরিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করেছিল এবং এটি আগামী দিনে প্রধান জার্মান রাজ্য এবং শক্তিরূপে ব্র্যান্ডেনবার্গ প্রাশিয়ার উত্থানের পথকে প্রশস্ত করেছিল। মনে রাখবে, জার্মানির ঐক্যবদ্ধের বীজকেও কিন্তু বপন করেছিল এই ব্র্যান্ডেনবার্গ। আসবো পরের প্যারা। 30 বছরব্যাপী যুদ্ধের ধ্বংসাত্মক দিকটি উপেক্ষণীয় নয়। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী যুগে এই যুদ্ধই ছিল সর্বাপেক্ষা বিধ্বংসী। পশ্চিম ও মধ্য ইউরোপ তথা জার্মানির বেসামরিক জনগণ এই যুদ্ধের ফলে চরম সংকটের মুখে পড়েছিল। এই যুদ্ধের ফলে জার্মানির জনসংখ্যা বৃদ্ধির হার ভীষণভাবে হ্রাসপ্রাপ্ত হয়েছিল। ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইতিপূর্বে পঞ্চম চার্লস ও দ্বিতীয় ফিলিপ আগ্রাসী পররাষ্ট্রনীতি অনুসরণ করতে গিয়ে বিপুল পরিমাণ সম্পদের অপব্যবহার করেছিল। আবার জার্মানির দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে অসংখ্য কৃষকের মৃত্যুর ফলে সামন্ত প্রথার অবক্ষয় ত্বরান্বিত হয়েছিল। আসবো শেষ প্যারা, লাস্ট প্যারা। তোমাদের এই প্রশ্নটা বলবো বন্ধুদের, বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারত পরের প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের এবারে পরীক্ষার জন্য একদম স্টার মার্ক প্রশ্ন। লাস্ট প্যারা, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। লাস্ট প্যারা, উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে আধুনিক ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব ছিল ওয়েস্টফ্যালিয়ার সন্ধির অন্যতম ফল। রাজা ও প্রজা উভয়ই ধর্মাচরণের স্বাধীনতা পায়। ক্যাথলিকবাদ, লুথারবাদ এবং ক্যালভিনপন্থীরাও রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছিল। ধর্মীয় অসহিষ্ণুতা ও নিপীড়নের অবসান হয়েছিল। স্পেনীয় অবনতি, বৃহৎ শক্তিরূপে ফ্রান্সের উত্থান, বাল্টিক অঞ্চলে রাশিয়ার বিস্তার, ব্র্যান্ডেনবার্গ প্রাশিয়ার উত্থান, জার্মান ঐক্যের সম্ভাবনার বীজ বপন, এই ফলাফল সমূহের মধ্যে পরবর্তীকালে আধুনিক ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থা তথা রাষ্ট্রনীতির স্পষ্ট ইঙ্গিত লক্ষ্য করা যায়। তো এই ছিল তোমাদের ওয়েস্টফ্যালিয়ার শান্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই।